নমস্কার, জানিয়ে দেব পশ্চিমবঙ্গ এবং দেশ ও বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ আপডেটগুলি। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। পড়ুয়াদের পাতে পড়ল ইসকনের খাবার। মিড ডে মিল রাঁধুনিদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। কটাক্ষ ডিম নিয়ে বিক্ষোভকারীদের। রাজ্যে জনগণনার সূচনা মুখ্যমন্ত্রীর। সেলফ এনিউমারেশন সেরে আশ্বাস, ব্যক্তিগত তথ্য চুরি হবে না। জনগণের দেওয়া তথ্য সুরক্ষিত থাকবে আশ্বাস দিয়ে সশুমারি সেরে ফেললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। রাজ্যে শুরু জনগণনা। যে পুলিশ গুলি করলো তারা কিভাবে তদন্ত করবে? বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তদন্তকারী বদল চেয়ে মামলা হাইকোর্টে। ঝাড়খণ্ড থেকে হামিমের বান্ধবী অর্পিতা গ্রেপ্তার। হানি ট্র্যাপের মাধ্যমে প্রভাবশালীদের ফাঁদে ফেলতেন, দেখছে এসটিএফ। শুধু রিলেই ক্ষমা করবেন নাকি মামলাও প্রত্যাহার করবেন? প্রধানমন্ত্রী মোদির মাঝরাতের ভিডিও নিয়ে কটাক্ষ দীপকের। সাধুবেশের রাম মন্দিরে প্রণামী চুরির প্রতিবাদ করে বিপাকে সংসদ পাপ্পু যাদব। থানায় দায়ের হলো অভিযোগ। যা করেছি তার জন্য লজ্জিত। নিট বিক্ষোভের সময় প্রধানমন্ত্রীকে কুকথা। ক্ষমা চাইল নয়ডার সেই ভাইরাল কিশোরী। কি বলল? মোদিকে নিশানা করে বিকৃতি পোস্ট। খোদ মেটা প্রধানের বিরুদ্ধেও মামলা হায়দ্রাবাদে। বিবৃতি জারি করল সংস্থা। কাশ্মীরের কুলগামে সন্ত্রাসবাদী হানায় আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু। নেপথ্যে লস্করের সেই ছায়া সংগঠন। আর কি সব মহিলার জন্য ফ্রি নয় সরকারি বাস? পিঙ্ক কার্ড চালু আজ থেকেই। বাংলার স্বার্থে ওকে রক্ষা করুন। বড় চক্রান্তের অভিযোগ তুলে কাতর আরজি পিতা শিশির অধিকারীর। যন্তর মন্তরে নাশকতার ছক। টার্গেট ছিলেন মুখ্যমন্ত্রীও। হামিমকে নিয়ে বিস্ফোরক তথ্য জানালো এসটিএফ। হিংসা রিপু দমন করুন। ইসকনের মিড ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর। মর্মান্তিক পথ দুর্ঘটনা বরাহনগরে। মৃত 2 স্কুল পড়ুয়া। বিজেপির নেতার টেবিলের উপরে পড়ে নোটের বান্ডিল। ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। চেয়ারম্যানের কুর্সি থাকবে। জলপাইগুড়ি পুরসভায় বিরোধী শিবিরের সমর্থনের আশা কালীঘাটপন্থীদের। ধৃত হামিমের বান্ধবী অর্পিতা গ্রেপ্তার। হানি ট্র্যাপের মাধ্যমে প্রভাবশালীদের ফাঁদে খতিয়ে দেখছে এসটিএফ। টার্গেট শুভেন্দুই। কোথায় যেতেন, কি করতেন নজর রাখত পাক জঙ্গি হামিম, জানালো এসটিএফ। মোদিকে বদনামের চক্রান্ত। আরশোলা আন্দোলনে যন্তর মন্তরে পুলিশ সেজে নাশকতার ছক ছিল জঙ্গি হামিমের। পুরোপুরি তোলাবাজি আটকাতে পারেনি। বদলের বাংলায় আত্মসমীক্ষা শ্রমিকের। এসআইআরে বাদ পড়ছে নাম, কি হবে সেন্সাসে? সিএএ মনে করিয়ে অনুপ্রবেশ বার্তা শুভেন্দুর বিধায়কের। বিজেপি কর্মীদের ক্ষেত্রেও গুন্ডা দমন আইন প্রযোজ্য। দুর্নীতি তোলাবাজি ইস্যুতে সতর্কবার্তা বিধায়কের। বাম আমলে দেখানো পথেই বঙ্গে মাওবাদী দমনের ছক। নজরবন্দিতে জোর যৌথ বাহিনীর। প্রভুর কৃতকর্মের মাসুল। প্রসাদ ছেড়ে পথে টুলুর পোষ্য লিলি। ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন পশুপ্রেমীরা। সুপ্রিয় বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন হবে বিস্তারিত। তার আগে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পেতে। আগামী 3 মাসের মধ্যে 2.5 লক্ষ পড়ুয়ার পাতে পড়বে ইসকনের মিড ডে মিল। শনিবার তারাতলায় ইসকনের মিড ডে মিল কর্মসূচির উদ্বোধন করে একথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভার অন্তর্গত পাক প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক সহ 500 স্কুলে 44,000 পড়ুয়ার কাছে শনিবার পৌঁছে দেওয়া হয়েছে ইসকনের মিড ডে মিল। একই সঙ্গে মিড ডে মিলের রাঁধুনিদেরও আশ্বস্ত করেছেন শুভেন্দু। তারা কাজ হারা হবেন না বলেও আশ্বস্ত করেছেন। ইসকনের সঙ্গেই তাদের জুড়ে নেওয়া হবে। শুধু তাই নয়, আগস্ট থেকে তাদের 3,000 টাকা বেতন দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কথায় 1 মাস আগে মিড ডে মিলের রাঁধুনিদের নিয়ে একটি মিছিল দেখেছিলাম, কিছু বলিনি। সেই মিছিলকারীদের উদ্দেশ্যে বলি, একজন রাঁধুনি দিদিও কর্মচ্যুত হবেন না। রান্না এবং মিড ডে মিল প্রক্রিয়ায় তাদের জুড়ে দেওয়া হবে। মিড ডে মিলের পাইলট প্রকল্পের কথা শুভেন্দু ঘোষণা করেছিলেন আগেই। বলা হয়েছিল 1 আগস্ট থেকে কলকাতা সরকার এবং সরকার পোষিত স্কুলগুলিতে মিড ডে মিল দেবেন ইসকন। শনিবার সেই প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। ইসকনের সেন্ট্রাল কিচেনে যান তিনি। সেখানে গিয়ে প্রথমে ইসকন আয়োজিত যজ্ঞে সামিল হন। তারপর সরাসরি চলে যান ইসকনের রান্নাঘরে। সেখানে মিড ডে মিল রান্নায় সহযোগিতাও করেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই কর্মসূচিতে ছিলেন মুখ্য
সচিব মনোজ আগরওয়াল এবং স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন রান্নার ব্যবস্থাপনা পরিদর্শন করেন। তারা উদ্বোধনী অনুষ্ঠানে 5টি স্কুলের 40 জন পড়ুয়া ছিল। রান্নাঘর উদ্বোধনের পর বৈদ্যুতিক গাড়িরও উদ্বোধন করেন। পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ইসকনের এই ফাউন্ডেশনের মাধ্যমে খাবার সরবরাহ শুরু হয়ে গিয়েছে। আগামী 3 মাসের মধ্যে এই পরিষেবা 2.5 লক্ষ পড়ুয়াদের কাছে পৌঁছে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী জানান, অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করে স্কুলে স্কুলে মিড ডে মিল পৌঁছে দেবে ইসকন। শুধু বিকাশ নয়, ঐতিহ্য এবং সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটি মুক্ত স্বাস্থ্য ব্যবস্থা, ত্রুটিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলাই লক্ষ্য বলে জানান শুভেন্দু। স্কুলে মিড ডে মিল সরবরাহে ইসকনকে দায়িত্ব দেওয়ার পর থেকেই নানা প্রশ্ন উঠতে শুরু করে, সমালোচনাও হয়। পড়ুয়াদের পাতে ডিম পড়বে কিনা তা নিয়ে নানা আলোচনা জল্পনাও চলে। তবে ইসকনের কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, রাজ্যের স্কুলের পড়ুয়াদের পাতে ডিম পড়বে। তাদের সপ্তাহে 2 দিন ডিম দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, প্রথম থেকেই আন্ডা বলে মিছিল বার করে দিলেন, কিছু না জেনে এসব নিয়ে বলা শুরু করে দিলেন। তার মন্তব্য, রাজ্য সরকারের সঙ্গে ইসকনের কি চুক্তি হয়েছে সে বিষয়ে শিক্ষা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারতেন, প্রয়োজনে ইসকনের সঙ্গেও যোগাযোগ করতে পারতেন, কিন্তু তা না করে প্রথম থেকেই আন্ডা বলে মিছিল বার করা হলো। উল্লেখ্য, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে এই মিড ডে মিল ব্যবস্থায় পরিবর্তনের কথা হয়েছিল। পরিচ্ছন্নভাবে পুষ্টিকর খাবার পড়ুয়াদের মুখে তুলে দেওয়ার লক্ষ্যে খাবারের গুণগত মান উন্নত করতে ইসকনের হাতে এই দায়িত্ব তুলে দিয়েছিল সরকার। শুভেন্দু জানিয়েছিলেন, ডিম না থাকলেও নিরামিষ পুষ্টিকর খাবার পাবে পড়ুয়ারা, পুষ্টিতে কোনো খামতি থাকবে না। প্রাথমিকভাবে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্ব নিচ্ছেন ইসকন। তার বাস্তবায়ন দেখে পরবর্তী গোটা রাজ্যে এই ব্যবস্থা প্রচলিত হতে পারে। মিড ডে মিল থেকে ডিম তুলে দেওয়ার কথা ঘোষণা হতেই বিতর্ক দানা বেঁধেছিল। অনেকেই বলেছিলেন, স্কুলে বিতরণ করা খাবারে ডিম থাকলে শিশুদের মুখে হাসি ফোটে, অনেকে শুধু ডিমের ভরসাতেই স্কুলে যায়, তাই ডিম পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত হবে না। শুভেন্দু বলেন, ইসকনের একটি নিজস্ব রীতিনীতি রয়েছে, তার বাইরেও উড়িষ্যায় আমাদের একটি দল পাঠানো হয়েছিল। জানতে পেরেছি সেখানে স্কুলে একদিন ডিম সিদ্ধ দেওয়া হয়। আমরা ঠিক করেছি আলাদা করে বাচ্চাদের 2 দিন ডিম বিতরণ করব। রাজ্যে শুরু হলো 16তম জনগণনার কাজ। এবারে জনশুমারিতে সাধারণ মানুষ চাইলে নিজেদের তথ্য নিজেরাই নথিবদ্ধ করতে পারবেন। এই প্রক্রিয়াকে সেলফ এনিউমারেশন বলা হচ্ছে। শনিবার সল্টলেকের সেচ দপ্তরের বাংলোয় বসে এই প্রক্রিয়া সেরে জনগণনার কাজের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষকেও এই প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আশ্বাস দিলেন, কারো ব্যক্তিগত তথ্য চুরি হবে না। মুখ্যমন্ত্রী বলেন, এবার জনগণনায় 2টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ডিজিটাল প্রক্রিয়ায় জনগণনা হবে, স্বগণনাও করতে পারবেন বাংলার মানুষ। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিজে সেটা করলাম। জনগণনার কাজে যুক্ত থাকা কর্মীদের সহযোগিতা করার আবেদন করেছি। সাধারণ মানুষের উদ্দেশ্যে তার আহ্বান, আপনারা স্বগণনার সুবিধা নিন। আপনাদের তথ্য শুধুমাত্র সরকারি পরিকল্পনা এবং উন্নয়নের স্বার্থেই ব্যবহৃত হবে, অপব্যবহার করার সুযোগ নেই। আমাদের স্লোগান হলো জনগণের জনকল্যাণ। স্বগণনার জন্য যে পোর্টালটি চালু হয়েছে সেটি হলো http://ac.census.gov.in। এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে স্বগণনায় অংশ নেওয়ার জন্য। আগামী 15ই আগস্ট পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। তার পরের দিন থেকেই দ্বিতীয় দফায় শুরু হবে ফিল্ড এনুমারেশন। এই প্রক্রিয়া চলবে 14ই সেপ্টেম্বর পর্যন্ত। সেলফ এনুমারেশন প্রক্রিয়ায় বাড়িতে বসেই কোনো নাগরিক সংশ্লিষ্ট পোর্টাল লগ ইন করে নিজের তথ্য, অর্থাৎ তিনি কোন রাজ্যের বাসিন্দা, বাড়ির কর্তা বা কর্ত্রীর নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি জমা দেবেন। পরের ধাপে থাকছে পছন্দের ভাষা সিলেক্ট করার বিষয়। এগুলি ফিল আপ করার পরে আবেদনকারী রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি যাবে। এরপরে ধাপে ধাপে দিতে হবে জেলা, পিন নম্বর, গ্রাম, শহর, এলাকার নাম। সম্পূর্ণ হলে একটি মানচিত্র দেখাবে যেখানে নিজের বাড়ির অবস্থান দেখাতে পারবেন নাগরিক। এরপরে হাউস লিস্টিং এর তথ্য চাওয়া হবে। সেটি দেওয়ার পরে আসবে প্রিভিউ স্ক্রিন, যা থেকে আবেদনকারী দেখে নিতে পারবেন সব তথ্য ঠিকঠাক রয়েছে কিনা। সবশেষে ফাইনাল সাবমিট করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপের পরে আবেদনকারীর কাছে একটি নির্দিষ্ট আইডি আসবে, যেটিকে সেভ করে রাখতে হবে অথবা ওই আইডির নম্বর লিখে রাখতে হবে। অনলাইনে মোট 33টি প্রশ্নের উত্তর দিয়ে শনিবার সশুমারি অর্থাৎ সেলফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এভাবেই রাজ্যের সূচনা করলেন জনগণনার। তার আশ্বাস, জনগণনার জন্য রাজ্যবাসীদের তথ্য দাখিল করবেন তা গোপন এবং সুরক্ষিত থাকবে। দেশের 16তম জনগণনার 2টি গুরুত্বপূর্ণ বিষয় সশুমারি এবং ডিজিটাল মাধ্যমে তথ্য দাখিলের কথাও মনে করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যে শনিবার সকাল 10টা থেকে শুরু হয়ে গেল জনগণনার কাজ। দেশ জুড়ে চলছে এই কাজ। অনলাইনে মোট 33টি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। মুখ্যমন্ত্রী নবান্নে বসে সশুমারি করে বললেন, এবারের জনগণনায় 2টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। 100% ডিজিটাল জনগণনা হচ্ছে। সেলফ এনুমারেশন অর্থাৎ সশুমারি হচ্ছে প্রথমবার। তিনি এই কাজে জনগণনা কর্মীদের সহযোগিতা করারও আবেদন জানিয়েছেন। রাজ্যবাসীকে সশুমারির সুবিধা গ্রহণ করতে বলেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 1 থেকে 15ই আগস্ট পরিবারের সদস্যদের তথ্য অনলাইনে দাখিল করা যাবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, রাজ্যবাসীর দেওয়া তথ্য গোপন এবং আইনগতভাবে সুরক্ষিত থাকবে। একমাত্র পরিসংখ্যান, পরিকল্পনা এবং উন্নয়নের জন্য তা ব্যবহার করা হবে। ব্যক্তিগত তথ্য প্রকাশ বা অপব্যবহারের সুযোগ নেই। এবারের জনগণনার ট্যাগলাইন
জনগণের জনকল্যাণ। মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়ে বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে জনগণনা সফল হোক। 15ই আগস্ট সশমারি পর্ব শেষ হওয়ার পরে 16ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন জনগণনার কাজে নিযুক্ত কর্মীরা। নাগরিকদের দেওয়া তথ্যের সঙ্গে প্রকৃত তথ্য মিলিয়ে দেখা হবে এবং প্রয়োজন হলে সংশোধনের সুযোগও থাকবে। এবারের জনগণনায় সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি গ্রহণ করা হয়েছে। গণনাকারীদের জন্য বিশেষ মোবাইল অ্যাপের ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে সংগৃহীত তথ্য সরাসরি কেন্দ্রীয় সার্ভারে আপলোড করা হবে। এর ফলে তথ্য সংগ্রহের কাজ আরো দ্রুত, নির্ভুল ও স্বচ্ছ হবে বলে প্রশাসনের তরফে দাবি করা হয়েছে। এই প্রক্রিয়ার কারণে কাগজের ব্যবহারও অনেকটাই কমে যাবে। অনলাইনে মোট 33টি প্রশ্নের উত্তর দিতে হবে। ব্যক্তিগত পরিচয়, পরিবারের সদস্যদের সংখ্যা, শিক্ষা, পেশা, বাসস্থানের বিবরণ সহ একাধিক তথ্য দিতে হবে। এবারই প্রথম জনগণনায় জাতিভিত্তিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, এর ফলে সাধারণ মানুষ জাতিগত সুবিধা পাবেন। আলাদা করে তাদের আর লাইনে দাঁড়াতে হবে না। জাতিগত তথ্যে স্থায়ী পরিসংখ্যান থাকবে। তিনি এই প্রসঙ্গে পূর্বতন তৃণমূল সরকারের দিকেও আঙুল তুলেছেন। বলেন, বিগত সরকার সময় মতো কাজ শুরু করেনি, আমরা কাজটাকে অগ্রাধিকার দিয়েছি। প্রশ্ন উঠেছে, যাদের নাম এসআইআর তালিকায় বিবেচনাধীন তারা কি সহসুমারি করতে পারবেন? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এ নিয়ে নির্দেশিকা রয়েছে। তার কথায়, রাজ্যে প্রায় 27 লক্ষের নাম বিবেচনাধীন ছিল। কিছু নাম উঠেছে, ট্রাইব্যুনাল হয়েছে। 7 লক্ষ মানুষ ট্রাইব্যুনালে আপিল করেছেন। 20 লক্ষের তরফে কোনো রেসপন্ড করা হয়নি। এই প্রসঙ্গে কেন্দ্র এবং রাজ্য সরকারের অবস্থান আরো একবার স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু। তিনি জানান, দু ধরনের লোক পার্শ্ববর্তী দেশ অর্থাৎ বাংলাদেশ থেকে এদেশে এসেছে, অনুপ্রবেশকারী এবং শরণার্থী। যারা অবৈধ অনুপ্রবেশকারী তারা এই রাজ্যে থাকবেন না। সতর্কতার সঙ্গে যাচাই বাছাই করে তাদের ফেরত পাঠানো হবে। আগের সরকারের সময় বীরভূমে যে ত্রুটি ঘটেছিল তা হবে না। মুখ্যমন্ত্রীর কথায়, অন্যেরা হলেন শরণার্থী। সিএ এর আওতায় হিন্দু, শিখ, জৈন, পারসীরা কিন্তু শরণার্থীদের পর্যায়ে পড়েন। 2019 সালের আইন 2024 সালের রুলে স্পষ্ট বলা হয়েছে যে তারা শরণার্থী। 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে প্রাণ ধর্ম বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে যারা এ রাজ্যে এসেছেন তাদের বিরুদ্ধে কোনো মামলা হবে না। পুলিশ হয়রানি করতে পারবে না। বারুইপুরের সূর্যপুরে এনকাউন্টারে বন্দির মৃত্যুর ঘটনায় তদন্তকারী সংস্থা বদলের আবেদন জানিয়ে নতুন মামলা হলো কলকাতা হাইকোর্টে। জনস্বার্থ মামলা করলেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র। বারুইপুরের নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের গুলিতে নিহত হন। অভিযোগ, ঘটনার পুনর্নির্মাণের সময় তিনি পুলিশের হাত থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। আত্মরক্ষার্থে তাই গুলি চালায় পুলিশ। এই ঘটনার তদন্ত করছে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি। কিন্তু তাদের তদন্ত কতটা যুক্তিযুক্ত তা নিয়ে এবার প্রশ্ন তোলা হলো হাইকোর্টে। এর আগে বারুইপুরে এনকাউন্টারের ঘটনা নিয়ে একাধিক জনস্বার্থ মামলা হয়েছে। এই নিয়ে মামলার সংখ্যা দাঁড়ালো 4। হাইকোর্টের ভরপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাগুলির শুনানি হচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে আদালত। আগামী 18ই আগস্ট মামলাটির পরবর্তী শুনানি। নতুন মামলাটির ক্ষেত্রেও রাজ্যের রিপোর্ট দেখেই মন্তব্য করবে আদালত। মামলাকারীর বক্তব্য, যে পুলিশের গুলিতে অভিযুক্তের মৃত্যু হয়েছে সেই পুলিশই কিভাবে বারুইপুরের ঘটনার তদন্ত করবে? আদৌ কি সেক্ষেত্রে এনকাউন্টারের রহস্য কোনোদিন ভেদ করা যাবে? তদন্তকারী সংস্থা পরিবর্তন করে এই রহস্য উন্মোচন করা হোক। আদালতে জানান মামলাকারী। তার হয়ে আদালতে এই মামলার সওয়াল করেছেন আইনজীবী রঘুনাথ চক্রবর্তী। আদালত জানিয়েছে, রাজ্যের বক্তব্য আগে শোনা প্রয়োজন, তারপর পরবর্তী পদক্ষেপ স্থির করা যাবে। বারুইপুরে গণধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ মোট 4 জনকে গ্রেপ্তার করেছিল। তাদের মধ্যে প্রভাসকে নিয়ে যাওয়া হয়েছিল ঘটনার পুনর্নির্মাণের জন্য। অভিযোগ, গভীর রাতে তাকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। কোনো নিয়ম মানা হয়নি। সেই সময়ের কোনো ভিডিও রেকর্ডিং নেই। কেন ঘটনার পুনর্নির্মাণের জন্য এমন একটা সময় বেছে নেওয়া হয়েছিল? সেখানে ঠিক কি ঘটেছিল? পুলিশকে তা বিস্তারিত জানিয়ে হালফনামা জমা দিতে বলেছে আদালত। বারুইপুর জেলা পুলিশ সুপার অরবিন্দ কুমার আনন্দকে ঘটনা বিশদ উল্লেখ করে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। রাজ্যের আইনজীবী জানান, অপরাধের কথা জেরায় স্বীকার করেছিলেন প্রভাস, তাই তাকে ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে কোনো অনিয়ম হয়নি বলে দাবি পুলিশের। ঘটনায় বাকি অভিযুক্তেরা আপাতত জেল হেফাজতে রয়েছেন। বর্ধমান থেকে জঙ্গিযোগের সন্দেহে ধৃত হামিম মণ্ডলের বান্ধবী অর্পিতা সরকারও এবার পুলিশের জালে। শুক্রবার রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যে পুলিশের স্পেশাল টাস্কফোর্সের অভিযানে ধরা পড়েছেন অর্পিতা। অভিযোগ, হামিমের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তার। এসটিএফ এর দাবি, হানি ট্র্যাপের মাধ্যমে অপহরণ করার অ্যাসাইনমেন্ট পেতেন তিনি। তাদের কেন্দ্র করে একটি সংগঠিত চক্র গড়ে উঠেছিল। শুক্রবার হামিমকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে বর্ধমানের অভিজাত আবাসন রেনেসা কমপ্লেক্স থেকে গ্রেপ্তার করে এসটিএফ। এবার তার বান্ধবীও পুলিশের জালে। তাদের জেরা করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশে আসতে পারে বলে মনে করেছেন তদন্তকারীরা। হামিমকে আপাতত 14 দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বর্ধমান থেকে জেরার জন্য তাকে কলকাতায় নিয়ে আসা হয় শুক্রবারই। এসটিএফ সূত্রের খবর, হামিমকে জেরা করে অর্পিতার নাম জানা যায়। তিনি কি করতেন, গোটা চক্রে তার কি ভূমিকা ছিল জানতে পারেন তদন্তকারীরা। তারপর রাতেই ঝাড়খণ্ডে অভিযান চালানো হয় এবং অর্পিতা ধরা পড়েন। সেখান থেকে তাকে বর্ধমান থানায় নিয়ে আসা হয়। শনিবার আদালতে হাজির করানো হয় অর্পিতাকে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, অর্পিতাকে মূলত ফাঁদ হিসেবে ব্যবহার করা হতো। তার নিশানা হতেন বিভিন্ন গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ আমলা এবং অধিকারিকেরা। রাজনৈতিকভাবে প্রভাবশালীদেরও নিশানা করতেন এই মহিলা। যৌনতার ফাঁদে ফেলে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সংবেদনশীল তথ্য সংগ্রহের চেষ্টা চালাতেন। এসটিএফ সূত্রের দাবি, হামিমই এই তথ্য জেরার মুখে স্বীকার করেছেন। অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করে সেই তথ্যের সততা যাচাই করে দেখবেন তদন্তকারীরা। শুক্রবার বর্ধমান থেকে হামিম গ্রেপ্তার হওয়ার পর শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হামিমের বাড়ি পূর্ব বর্ধমান জেলার কুসুম গ্রামে। হাওড়ার পিলখানা এলাকায় একটি রেডিমেড জামাকাপড় তৈরি কারখানায় বারকোড লাগানোর কাজ করতেন তিনি। তদন্তকারীদের দাবি, আড়ালে নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে যোগ ছিল তার। যাতায়াত ছিল নিউ টাউনে। তদন্তকারীদের দাবি, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তার নিশানায় ছিলেন বলে পুলিশ জানতে পারে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে হামিমকে ব্যবহার করে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিজেপি এবং আরএসএস নেতার খবরাখবর সংগ্রহ করার পরিকল্পনা ছিল আইএসআই এর। সেই উদ্দেশ্যে একটি নেটওয়ার্ক গঠন করা হয়েছিল। তবে আইএসআই এর পরিকল্পনা মাফিক হামিম এ বিষয়ে ঠিক কি ভূমিকা নিয়েছিলেন তা এখনো পুরো স্পষ্ট নয়। তার মোবাইল, ল্যাপটপ থেকে শুভেন্দু সহ একাধিক রাজনীতিবিদের গতিবিধি খবরাখবর পাওয়া গিয়েছে। শুভেন্দু যে রাস্তা ধরে নিউ টাউনের ফ্ল্যাটে ফিরতেন সেখানে রেকিও করেছিলেন হামিম। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, অত্যন্ত স্পর্শকাতর বিষয়, আন্তর্জাতিক যোগ মিলেছে, জাতীয় নিরাপত্তার প্রশ্ন রয়েছে, এসটিএফ তদন্ত করছে। ধৃতের মোবাইল সহ তার বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস থেকে কি তথ্য পাওয়া যাচ্ছে তা খতিয়ে দেখছে এসটিএফ।